কমপ্লিটিং সেন্টেন্স, আমাদের আজকে কমপ্লিটিং সেন্টেন্সের সেকেন্ড ক্লাস। আমি আসবো সো ডট 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 দিয়া দ্যাট, তার মানে বাংলা অর্থটা হয় এতই যে, এতই যে। এখন এতই যে এই জিনিসটা যখন আমরা করতে যাব তখন নিয়ম হচ্ছে কি, এরপরে সাবজেক্ট প্লাস ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ম্যাক্সিমাম টাইম নট হয়, তারপরে ব্র্যাকেটে রাখলাম, এক্সেপশন দুই একটা থাকতে পারে। এরপরে অর্থ অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে। সো দ্যাট করার নিয়ম হচ্ছে কি, তোমার হচ্ছে সো দ্যাট এটা থাকার পরে তোমার হচ্ছে সাবজেক্ট আনতে হবে, ক্যান কুড মে মাইট। ক্যান কুড দিলেই হয়, ক্যান নট কুড নট, মূলত এখানে হয় ক্যানট অথবা কুড নট। এরপর অর্থ অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে। ক্যান এবং কুড এই দুইটা কোন ধরনের অক্সিলিয়ারি? এই দুইটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। তাহলে এই দুইটা যদি মোডাল অক্সিলিয়ারি হয়, ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। সরাসরি প্রেজেন্ট বলা যাবে না, ভার্বের বেস ফর্ম। কারণ প্রেজেন্ট বললে অ্যামিজার নির্দেশ করে, অ্যামিজার কিন্তু বেস না, বেস হচ্ছে বি, এরকম। এই জন্য বেস বলবা সবসময়। তাহলে এইখানে যেহেতু মোডাল অক্সিলিয়ারি, সুতরাং আমাদের ব্যবহার করতে হবে কোনটা? ভার্বের বেস ফর্ম। যেমন বাক্যটা যদি এরকম হয়, কোশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট, এরপরে এরকম দিয়ে দিছে আমাদের। এখন এখানের অ্যান্সার আমাদের করতে হবে। প্রশ্ন এতই কঠিন ছিল যে, বাকিটা দেয়া নাই, আমাদের অ্যান্সার করতে হবে। তো কি লেখা যায়? সাবজেক্ট নিয়ে আসো আগে, প্রথমেই একটা কোশ্চেন এতই কঠিন ছিল যে স্টুডেন্টসরা উত্তর করতে পারেনি, এভাবে লেখা যায়? জি স্যার। তাহলে আমরা লিখতে পারি স্টুডেন্টস, ক্যানট হবে না কুড নট হবে? Could not pass in the exam. কুড নট। স্টুডেন্টস কুড নট অ্যান্সার প্রপারলি, স্টুডেন্টরা যথাযথ উত্তর করতে পারে নাই, লেখা যায় এটা? হ্যাঁ স্যার, বলতে pass in the exam. আচ্ছা, এখন হ্যাঁ হয়তো ওটাও স্টুডেন্টস কুড নট পাস ইন দ্য এক্সাম, স্টুডেন্টরা পরীক্ষায় পাস করতে পারেনি। হ্যাঁ, অর্থ ঠিক রেখে একটা করলেই হবে। এরপরে যদি বলি ওয়েদার ওয়াজ সো রাফ দ্যাট, এরপরে যদি এভাবে বলা থাকে, কি লিখতে পারো এখানে? Sir, we go to school. নেগেটিভ আনতে হবে, ক্যান কুড আনতে হবে। আবার বলো মাকসুদা। Sir, I couldn't go to college. হ্যাঁ, হতে পারে। Sam could sir. আই কুড নট গো টু কলেজ, আমি কলেজে যেতে পারিনি। ক্যানট কুড নট নিয়ে আসতে হবে, তারপরে তুমি যাই করো অর্থ ঠিক রেখে। আই কুড নট গো আউট, তাতেও হবে, আমি বাইরে বের হইতে পারি নাই। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, He couldn't walk proper. কুড He নট, cannot walk. He cannot walk. হ্যাঁ রাইট, হি ক্যানট ওয়াক। এখানে আর একটা অ্যাড করে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। প্রপারলি, সে ঠিকঠাক ভাবে হাঁটতেও পারে না। লোকটা এতটাই দুর্বল যে সে ঠিকভাবে হাঁটতেও পারে না। এখানে কিন্তু ইজ বলছি, প্রেজেন্ট টেন্স Sir, we could not pass in the exam হবে না? না, এখানে দা ম্যান ইজ সো উইক, এই উইক বলতে শারীরিক দুর্বলতাকে বোঝানো হচ্ছে। আর তুমি যেটার কথা বলছো এইভাবে বলা যায়, দা বয় ইজ সো উইক ইন ম্যাথমেটিক্স দ্যাট। এইখানে তোমার ওই টাইপের অ্যান্সারটা দেয়া যায়, ছেলেটা গণিতে এতটাই দুর্বল। এই দুর্বল বলতে কোনো বিষয় দক্ষ না সেটা বোঝানো হচ্ছে, আর আগের দুর্বল বলতে শারীরিক দুর্বলতাই নির্দেশ করে নরমালি। দ্বিতীয়টা, এইটা অ্যান্সার কি লিখতে পারি তাহলে? দ্য বয় ইজ সো উইক ইন ম্যাথমেটিক্স দ্যাট, We could not pass in the exam. বারবার কুড কেন He আসবে? cannot সেন্টেন্স answer খেয়াল exam. করো, প্রেজেন্ট না পাস্ট, এটা আগে খেয়াল করতে হবে। He cannot. He can solve this problem. হি ক্যানট সলভ, কে যেন বললা, দিস He প্রবলেম, cannot অথবা solve বলছো this হি problem. ক্যান নট Solve the sum. সলভ দ্য সাম, হ্যাঁ, অথবা পাস দ্য এক্সাম। Exam. গণিতে এতই খারাপ যে সে পরীক্ষায় পাসই করতে পারে না। যেরকম যেভাবে লেখো অর্থ মিলিয়ে লিখলেই হবে সিকোয়েন্স অনুসারে। আর তোমাদের সব থেকে সুবিধার বিষয় কি, তোমাদের ইন্টারমিডিয়েটে সিকোয়েন্স ফলো করে না, আলাদা আলাদা সেন্টেন্স থাকে, এজন্য লিখে দিলেই হয়। এখন এই সিমিলার টাইপ সেন্টেন্সটাকে যদি আমরা 2+2 দিয়ে করতে চাই, 2+2 অথবা 2 ডট ডট দিয়া ফর প্লাস অবজেক্ট প্লাস 2, এই দুইটা নিয়ম ফলো হয় এখানে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে কখন ফর আসবে আর কখন ফর আসবে না, এবং এটা আমরা কিভাবে বুঝবো? এই প্রশ্নটা আমাদের মধ্যে জাগে কিনা, যে কখন ফর ব্যবহার করতে হবে আর কখন ফর ব্যবহার করতে হবে না, এই প্রশ্নটা তোমাদের মনে জাগতেই পারে, স্বাভাবিক। তাহলে এখানে আমি এটাকে একটু বুঝিয়ে দেই, তারপর আর তোমাদের এই সমস্যাটা হবে না। আমরা উপরের সেন্টেন্সটা দেখি, উপরের সেন্টেন্সগুলো যদি দেখি ওখান থেকে আমরা নিচেরটায় যাব। মূলত এটা কমপ্লেক্স, আমরা এই যে সো দ্যাট এর রুলসটা করেছি এটা কমপ্লেক্স,
ওটার সিম্পল রূপটাই হচ্ছে 2 + 2। যদিও 2 হয় না, উচ্চারণ হচ্ছে 2 আর ওদিকে হয় 2। নর্মালি একটা টেনে উচ্চারণ হয় আর একটা নর্মাল উচ্চারণ হয়, কিন্তু আমরা টেনে উচ্চারণ করি না, আমরা ওই 2 বলি যাতে বুঝতে সুবিধা হয়। 2 + 2 এবং সো দ্যাট সিমিলার নিয়ম, একটা কমপ্লেক্স একটা সিম্পল। এইটার মধ্যে 2 + 2 মানেও কিন্তু নেগেটিভই প্রকাশ করে। এখন উপরের সেন্টেন্সটা যদি দেখি, 1 নাম্বারটা, কোশ্চেন ওয়াজ সো ডিফিকাল্ট, প্রথম অংশের সাবজেক্ট কে? Question. কোশ্চেন। আর দ্বিতীয় অংশের সাবজেক্ট কে? Students. স্টুডেন্টস। তাহলে দুইটা কি সিমিলার সাবজেক্ট না ভিন্ন সাবজেক্ট? ভিন্ন সাবজেক্ট। দ্যাট মিন্স প্রথমটার সাথে দ্বিতীয়টার রিলেশন খুব কম। আবার এইখানে যেটা বলেছি, দ্য ম্যান ইজ সো উইক, এইটার সাবজেক্টটা যদি আমরা খেয়াল করি, এইখানে যে সাবজেক্ট আছে আর এইখানে যে হি আছে, এটা কি একই সাবজেক্ট নাকি ভিন্ন সাবজেক্ট? একই সাবজেক্ট। যখন একই সাবজেক্ট হবে তখন হবে 2 + 2, আর যখন ভিন্ন সাবজেক্ট থাকবে 2 এর পরে এই ফর দিয়ে দ্বিতীয় সাবজেক্টের অবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট ভিন্ন হইলে এই ফরটা ব্যবহার করতে হবে, আর সাবজেক্ট যদি সিমিলার হয় তাহলে এই ফর দিয়ে অবজেক্ট ব্যবহার করতে হবে না। উদাহরণ না দিলে বুঝবা না। উদাহরণটা দেখো এরকম, আমরা উপরে যেটা করে আসছি ওটাই করব। কোশ্চেন ওয়াজ টু, ব্র্যাকেটে লেখা দিলে ভালো হয় না যে সেম সাবজেক্ট আর ডিফারেন্ট সাবজেক্ট? লেখা যায় সাবজেক্ট একই হলে। আর এটা কখন হবে? সাবজেক্ট ভিন্ন হলে। সাবজেক্ট ভিন্ন হলে। এখন ডিফারেন্সটা দেখো, তাহলে তোমরাই বুঝতে পারবা। কোশ্চেন ওয়াজ টু ডিফিকাল্ট, কোশ্চেন কি অ্যান্সার করবে? উত্তরটা কি মিলাবা? এখানে তোমার কোশ্চেন ওয়াজ টু ডিফিকাল্ট বলে এইভাবে দিয়ে দিছে, শেষ। এখন এটার উত্তরটা তুমি কি লিখতে চাচ্ছ? আসলে এই টুর মধ্যেই কিন্তু নেগেটিভ কথাটা আছে, তার মানে তোমার আর নেগেটিভ দেয়া লাগবে না। কোশ্চেন ওয়াজ টু ডিফিকাল্ট টু অ্যান্সার। এখন একটু বুঝি, আমি টু অ্যান্সার দিয়ে আগে কমপ্লিট করি। এখন বোঝো, এই টু অ্যান্সার বলতে যেটা বোঝানো হচ্ছে যে কোশ্চেন নিজেই অ্যান্সার করবে। কোশ্চেন কি আসলে নিজেকে নিজে অ্যান্সার করবে? জি না। তার মানে ভিন্ন সাবজেক্ট, এই জন্য আমার লিখতে হবে ফর স্টুডেন্টস অথবা ফর আস, যাই দাও। অর্থাৎ সাবজেক্টটা নিজে কাজটা করতেছে না। আবার যদি এভাবে আমরা একটা সেন্টেন্স লিখি, দ্য ম্যান ওয়াজ টু পুয়ার, এরপরে শূন্যস্থান দিয়ে দিল, তার মানে আমরা বলে দিতে পারি ম্যান ওয়াজ টু পুয়ার টু বাই ফুড, মানে এত গরিব যে খাবার কিনতে পারে না। আচ্ছা, গরিবও হচ্ছে লোকটা, আর খাবারও কি ওই লোকটাই কিনবে নাকি অন্য কেউ কিনবে? ওই লোকটাই কিনবে। তাইলে আমরা লিখবো টু বাই ফুড, এখানে আর ফর আনার দরকার নাই। পার্থক্যটা বুঝেছি কিনা? তাহলে নিয়মটা পেলাম কি 2.2, এটা আমরা কোন নিয়মটা পেলাম? 2.2, আর এটা কি পেলাম? 2.4। এভাবে যদি আমি একটা সেন্টেন্স লিখি, দ্য লোড ইজ টু হেভি, ওজনটা খুবই ভারী, মানে কথাটা এইভাবে মেলাতে পারো যে এটা এতই ভারী যে আমি বহন করতে পারি না বা সে বহন করতে পারে না, এরকমের আসবে কথাটা। তাহলে এখানে লোড নিজেকে কি নিজে বহন করবে? হতে পারে ফর দ্য ওল্ড ম্যান টু ক্যারি। হ্যাঁ, বৃদ্ধ লোকটার জন্য এই লোডটা বহন করাটা খুবই কষ্টকর ছিল, মানে এতই ভারী যে বস করতে পারছে না। অথবা আমি যদি ওল্ড ম্যান না দিয়ে এখানে দিতাম ফর মি, ফর হিম, এখানে যদি তুমি প্রোনাউন ইউজ করতে যাও তাহলে কিন্তু অবজেক্ট ইউজ করতে হবে, এই জন্য আমি নিয়মে অবজেক্ট লিখে দিয়েছিলাম। যদি নাউন ব্যবহার করো কোনো সমস্যা নাই, যদি প্রোনাউন ব্যবহার করো তাহলে আমাদের অবজেক্ট ইউজ করতে হবে, অবজেক্টিভ ফর্ম নিতে হবে, সাবজেক্টিভ ফর্ম দেয়া যাবে না। নিয়মটা ক্লিয়ার হয়ে গেছে কিনা? স্যার, যদি এভাবে করি যে the load too heavy to carry for the old man. না, ক্যারি ফর দ্য ওল্ড ম্যান বললে তোমার সেন্টেন্স নরমালি বলার জন্য ঠিক আছে, বাট তুমি গ্রামাটিক কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এটাতে মার্কস দেবে না। কমপ্লিটিং সেন্টেন্সে তো তোমার এক্সাক্ট রুলসটা ফলো করতে হবে। এক্সাক্ট রুলস হচ্ছে ফর দ্য ওল্ড ম্যানটা আগে আসবে, এখন সেটা তুমি পরে দিলে তো মার্কস দিবে না। স্যার মি বা হিম এখানে হবে না? হ্যাঁ, মি বা হিম দিতে পারো, ওইখানে ওল্ড ম্যান না লিখে তুমি অন্যভাবেও লিখতে পারো, সেটা বলছিলাম। মি, হিম এগুলো দিয়েও করা যায়, তুমি যাকেই নাও, মি, হিম, ওল্ড ম্যান যেভাবে নাও। আমার জন্য কঠিন মানে ভারী, তার জন্য ভারী, বৃদ্ধ লোকটার জন্য ভারী, তুমি যে কোনো ভাবে কমপ্লিট করতে পারছো না। এই শীতকালে যেই সমস্যাটা হয়, গোসল করতে চাই না, সেই সমস্যাটা এখানে আসছে। ওয়াটার ইজ টু কোল্ড, কার জন্য? আমাদের জন্য বা আমার জন্যই বলি আমরা, আমার জন্যই বলি। তাহলে অ্যান্সার কি হবে বলো? ফর মি দিয়ে করি, নিজেরটা করো, সবাই তো আর তোমার মতো না, অনেকেই আছে। আচ্ছা, ফর মি টু বেইদ ইন, বেইদ ইন মানে হচ্ছে গোসল করা, শুধু বেইদ বললেও হয়, বেইদ ইন বা বেইদ। আর বেইদ যদি বুঝতে সমস্যা হয় তাহলে এভাবে লিখবে টেক বাথ। না, যদি তুমি টেক ব্যবহার না করো তাহলে শেষে ই আছে, বেইদ উচ্চারণটাও হয় বেইদ। বেইদ মানে গোসল করা, আর যদি বাত বলো তাহলে গোসল, আর ওই যেন টেক বাথ গোসল করা, তুমি যেভাবে নাও, শুধু বেইদ লিখতে হবে অথবা টেক বাথ লিখতে হবে। মনে হয় এটাতে আর সমস্যা থাকার কথা না।
জি স্যার। যদি আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করি এরপরে মানে দেয়া থাকে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এর অর্থটা হচ্ছে যাতে, বাংলাতে এইভাবে মেলাতে পারো যাতে, এটা অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে। একটা কাজ করি, সেই কাজ করার উদ্দেশ্যটা কি সেটা এখানে থাকে সো দ্যাট এর আগে, আর ফলাফলটা কি সেটা কাজটা আগে বলা থাকে আর কাজ করার উদ্দেশ্যটা কি সেটা আমাদের সো দ্যাট এর পরে লিখতে হবে। যেমন আমরা এখন অনলাইন ক্লাস করতেছি, কিসের জন্য করতেছি? এটা করার একটা উদ্দেশ্য আছে না, যাতে আমরা কিছু শিখতে পারি। এরকমের একটা কাজ করি, সেই কাজ করার জন্য আমাদের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা হচ্ছে পরে লিখতে হয় সো দ্যাট এর বা ইন অর্ডার দ্যাট এর পরে, আর হচ্ছে সো দ্যাট এর আগে সেই কাজের অংশটা দেয়া থাকে। আর এই ক্ষেত্রে সো দ্যাট এর পরে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড, ক্যান কুড মে মাইট, প্রেজেন্ট হলে ক্যান অথবা মে, আর পাস্ট হলে কুড অথবা মাইট ব্যবহার করতে হবে, অর্থ অনুসারে একটা ভার্ব ব্যবহার করতে হবে। স্যার মাইট তাতে ব্যবহার হবে বলছেন না? পাস্টের সময় কুড অথবা মাইট। আচ্ছা, এখানে বলা হচ্ছে অল অফ আস শুড রিড নিউজপেপার রেগুলারলি, আমাদের সকলের নিয়মিত সংবাদপত্র পড়া উচিত। কারণটা কি? কোন উদ্দেশ্যে পড়া উচিত? উদ্দেশ্য কি সংবাদপত্র So পড়ার? that we can enrich our knowledge. হতে পারে উই ক্যান এনরিচ আওয়ার নলেজ, আবার নয়। অথবা লিখতে পারি উই ক্যান নো দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, লেখা যায় যাতে আমরা বর্তমান ঘটনাবলী জানতে পারি। উই ক্যান নো দ্য নিউজ, আমরা সংবাদগুলো জানতে পারি। যে বলো, কোনো সমস্যা নাই। স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স মানে বর্তমান ঘটনাবলী। অল শুড বি কেয়ারফুল অ্যাবাউট পলিউশন, অল শুড বি কেয়ারফুল অ্যাবাউট পলিউশন, দূষণের ব্যাপারে সকলেরই সতর্ক থাকা উচিত, যাতে আমরা কি করতে পারি? পরিবেশকে রক্ষা করতে পারি। লেখা যায় জি স্যার। আওয়ার ইম্প্যাক্ট উই ক্যান কিপ আওয়ার Keep our environment safe. সেফ অথবা ক্লিন, যাতে আমরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারি, নিরাপদ রাখতে পারি। যেভাবে লেখো। ইউ শুড টেক ব্যালেন্সড ডায়েট, তোমার সুষম খাবার খাওয়া You উচিত। can stay fit and healthy. We can keep our body fit. উই ক্যান কিপ আওয়ার বডি ফিট। উই হবে না, ইউ আছে না? ইউ আছে, ইউ দিয়ে করতে হবে তো। সাবজেক্ট ইউ থাকলে তো আর উই আনতে পারবো না। তোমাকে সরাসরি বলা হচ্ছে, তার মানে তোমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি লিখতে পারি? ইউ ক্যান কিপ ফিট লিখে দিতে পারি, একবারে সহজ। ইউ ক্যান কিপ ফিট, যাতে তুমি ফিট থাকতে পারো। অথবা ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, ইউ ক্যান বি হেলদি, ইউ ক্যান লিড ইউর লাইফ হেলদি। যে কোনো ভাবে গোড়ায় লেখা যায়, সমস্যা নেই। এটা বুঝেছি মনে হয়, সমস্যা নেই। জি স্যার। কখনো কখনো টু অথবা ইন অর্ডার টু ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা এইমাত্র যেটা করলাম ওইটার যদি সিম্পল রূপে ব্যবহার করে তাইলে আর ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট লাগে না, তখন টু অথবা ইন অর্ডার টু দিতে হয়। টু অথবা ইন অর্ডার টু দিলে সাবজেক্টের পরে যে ক্যান কুড দিতাম এগুলা কি লাগবে? না ওইগুলা লাগবে না, সরাসরি ভার্ব থেকে লিখতে হবে। যেমন আগের সেন্টেন্স গুলাকে এখন আমরা একটু ঘুরাইয়ে লেখাই। আমি এই দুইটা জিনিস সিমিলারলি পাশাপাশি এনে কেন লেখাচ্ছি, যাতে তোমাদের ডিফারেন্সটা বুঝতে সুবিধা হয়। যেমন আগে একটা করাইলাম সো দ্যাট, তারপরে আবার 2+2, এখন যেটা করাইলাম ইন অর্ডার দ্যাট, ওই সো দ্যাট ইন অর্ডার দ্যাট, সেটার সাথে আবার সো টু অথবা ইন অর্ডার টু, যাতে তোমার বুঝতে সুবিধা হয় কোনটা সিম্পলে ইউজ হয় কোনটা কমপ্লেক্স ইউজ হয়, তাহলে তুমি নিজেই তৈরি করতে পারবা। যেমন এইখান থেকে যদি আমরা এভাবে লিখি, উপরের সেন্টেন্স গুলাই কিন্তু আমি লিখছি, নতুন কিচ্ছু না। টু কি লেখা যায় এখন এখানে? নো দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। নো দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। কে কে বোঝো নাই? আবার একটু বলেন। আবার একটু বলবো। অর্থাৎ আগের সেন্টেন্সটাতে আমরা যখন লিখেছিলাম না আমাদের নিয়মিত সংবাদপত্র পড়া উচিত, যাতে আমরা চলতি ঘটনা জানতে পারি। যাতে ছিল সো দ্যাট, এই জন্য সাবজেক্ট আনতে হয়েছে, ক্যান কুড আনতে হয়েছে। এইবার তো আর যাতে নাই, টু আছে। টু যদি থাকে কখনো, তাহলে টুর পরে এখানে কাজ বলা হচ্ছে, পরে টু এর পরে উদ্দেশ্যটা বসাই দেবো। আমরা সংবাদপত্র পড়বো, কেন পড়বো? বর্তমান ঘটনাবলী জানার জন্য। এটা তো সিম্পল ফর্ম না। এটা সিম্পল ফর্ম, তোমার তো সমস্যা নাই। ক্লোজ অর ফ্রেজ, তো এখানে তোমার ফ্রেজ হইছে না? জি স্যার। স্যার আছে এখানে কোনো এনরিচ আওয়ার নলেজ দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, ডেফিনেটলি দেওয়া যাবে, কেন যাবে না? এনরিচ আওয়ার নলেজ। অথবা যদি এইভাবে থাকতো ইন অর্ডার টু। এখন ডিলিজেন্টলি অর্থ না জানলেও আন্দাজে, যেহেতু পড়াশোনার কথা বলছে, কি হইবে উত্তর? পড়াশোনা করার। ডিলিজেন্টলি মানে যাই হোক ভালোই কিছু হবে। ডিলিজেন্টলি মানে পরিশ্রম সহকারে, তার পরিশ্রম সহকারে পড়াশোনা করা উচিত, যাতে কি করা উচিত? যাতে Take a good rest. হ্যাঁ, আচ্ছা, ভালো রেজাল্ট করার জন্য। তাহলে কি লিখতে পারি? মেক এ গুড রেজাল্ট। অথবা দিতে পারি আমরা ডু ওয়েল ইন দ্য এক্সাম। অথবা আমরা দিতে পারি অবটেইন জিপিএ 5। আমাদের দেশে যেটা ট্রেন্ড, জিপিএ 5 না পাইলে জীবন বৃথা। কি লেখা যায়? আগেরটাই আগেরটা লেখা যায় Good result. Doing well Make a in the good- exam. Yes, sir. মেক এ গুড রেজাল্ট, জি স্যার। টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। আচ্ছা, এখন দেখো
একটু ডিফারেন্স বোঝাই, যদি এটা এইখানে জানার কথা না, তারপরে একটু শিখিয়ে দেয়। বিষয়টা এরকমের হতে পারে, আমরা আগেরটাতে লিখেছিলাম না 2+2 এবং এনাফ 2 এর মধ্যে ভিন্ন আছে। 2+2 এবং এনাফ 2, এনাফ 2 মানে হ্যাবোধক, এনাফ 2 সবসময় কি নির্দেশ করে? হ্যাবোধক। আর 2 সবসময় নির্দেশ করবে নাবোধক। এনাফ 2 আর 2+2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এমন। তাহলে এইভাবে যদি একটা সেন্টেন্স লিখি, হি ইজ অনেস্ট এনাফ টু ড্যাশ, সে যথেষ্ট মানে সৎ, টু বি বিলিভড, বিশ্বাস করার জন্য, অর্থাৎ তাকে আমি বিশ্বাস করতে পারি সে যথেষ্ট পরিমাণ সৎ আছে। এটা কিন্তু তোমার হ্যাবোধক নির্দেশ করে। এনাফ 2 সবসময় হ্যাবোধক অর্থ প্রকাশ করে, আর 2+2 সবসময় নাবোধক অর্থ প্রকাশ করে। এনাফ 2 মানে যথেষ্ট, ইনাফ অর্থ যথেষ্ট ওই হিসেবে আসছে। বাট ইনাফ 2 পরে কখনো নেগেটিভ হয় না, ইনাফ 2 পর পজিটিভ অর্থই প্রকাশ করে। আর হচ্ছে 2+2টা সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে। এটা অর্থগত একটা ডিফারেন্স আসে, আর কিছুই না। আর ইনাফের আরো একটা নিয়ম আছে, আমি কোথায় যেন শিখিয়েছিলাম ইনাফের নিয়মটা কি শিখিয়েছিলাম? কার মনে আছে? ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং অনেকেই করবা, এইগুলো পাবা, এইসব ছোট ছোট জিনিসগুলো। একসময় ক্লাস নিতাম, এখন আর নেই না। আমি একসময় ভার্সিটি কোচিং এর ক্লাস নিতাম না, সেই সময় হবে না। ব্যবহারগত ডিফারেন্সটা দেখো, মনে রাখার বিষয় হচ্ছে এনাফ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে এনাফ হয় আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে এনাফ হয়। কি রকমের? ভর্তি কোচিং বাধ্যতামূলক না, তবে ভর্তি কোচিং অনেক গাইডলাইন দেয়, যেটা আসলে বাইরে সম্ভব না পাওয়া। এখন মনে রাখো, এনাফের পরে নাউন হয় আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে এনাফ হয়। এখন প্রথম সেন্টেন্সটা লিখেছি, হি ইজ এনাফ ব্রিলিয়ান্ট, ইজ ইট রাইট অর রং? Wrong. This sentence is definitely wrong. Right. Why? This is wrong sentence. Brilliant is an adjective. Brilliant is an adjective. As brilliant is an adjective, we can't use enough just immediate after before brilliant. We have to use enough after the word brilliant. As brilliant is an adjective and enough is used after adjective, not before. He is brilliant enough. সে যথেষ্ট মেধাবী। আর পরেরটার ক্ষেত্রে দেখো, হি হ্যাজ এনাফ মানি, মানি কি নাউন না অ্যাডজেক্টিভ? নাউন। তাহলে নাউনের আগে এনাফ, এটা ঠিকঠাক আছে। Sir, he has enough talent. এটা হয় না? ট্যালেন্ট, এটা হবে। হি হ্যাজ এনাফ ট্যালেন্ট, এটা হবে। এটা কি হইলো? দিস ফক্স ইজ এনাফ কুইক। কিছু হয়নি তো। কিছুই হয় নাই, কি হবে? কই কেন হবে? কুইক এনাফ হবে। কুইক এনাফ হবে, কারণ এখানে কুইক অ্যাডজেক্টিভের পরে এটা আসবে। অথবা বলছি, she sings enough sweetly, ঠিক আছে না? ঠিক নাই? সুইটটা নাও না, সুইটলি, Adverb. সুইটলি কি Adverb. অ্যাডভার্ব হইলে কি এনাফটা আগে দেয়া যাবে? না না, ইনাফ পরে হবে। না, sir. সুইটলি এনাফ, she sings sweetly enough, সে যথেষ্ট ভালো গান গায়। তুমি একটা কোশ্চেন, মানে একজনকে প্রশংসা করতে চাচ্ছ, কিন্তু সেই প্রশংসাটাই যদি তুমি ভুল করো তাহলে তো আর হবে না। এখানে অর্থটা হচ্ছে আচ্ছা, অ্যাঞ্জেল বোঝে না কথা। Sweetly adverb. সুইটলি অ্যাডভার্ব, ডেফিনেটলি অ্যাডভার্ব। এরপরে যদি আমরা আই হ্যাভ এনাফ কনফিডেন্স, ডু ইউ হ্যাভ? নট এট অল। কে? আই হ্যাভ এনাফ কনফিডেন্স, আমার যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। Sir, এটা তো ঠিক আছে। এটা ঠিক আছে, কারণ ঠিক আছে, ঠিক থাকার কারণ হচ্ছে এখানে এনাফ কনফিডেন্স হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউনের আগে এনাফ। তাহলে ইনাফের ব্যবহারটা বুঝছি কিনা?